Hello dear learner, welcome back to my channel. Today I am going to tell a satire which is written by Geoffrey Chaucer, the greatest icon in the history of English literature, and his masterpiece is just fantastic, which is needed for your MA examination, who are preparing for the final exam of MA in English literature. And this is also important who are the candidate of BCS examination. So let's start our journey and identify the main thing in this story. সো আমরা যে গল্পটি আজকে জানবো, গল্পটির নামটি তো আগেই বলা হয়েছে, জিওফ্রে চসারের দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলস। অ্যান্ড জিওফ্রে চসারের এই জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলসটি থাম্বনেইলে তোমরা দেখে বুঝতে পেরেছো যে এখানে তোমরা মূলত জানতে পারবে এটার ক্যারেক্টার্স সম্পর্কে এই প্রোলগের মধ্যে, এবং আরও কিছু টুকিটাকি ইনফরমেশন জানতে পারবে জিওফ্রে চসার সম্পর্কে। নো ডাউট এই ভিডিওটি টিল দ্য এন্ড পর্যন্ত তুমি দেখলে অবশ্যই উপকৃত হবে, এবং জিওফ্রে চসার সম্পর্কে এবং ইংলিশ লিটারেচার সম্পর্কে অ্যান্ড দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলস এই স্যাটায়ারটি সম্পর্কে তুমি অনেকটা কিছুই অবগত হতে পারবে। তো জিওফ্রে চসারের মূলত এই দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলসে মূলত কী রয়েছে এটা জানার আগে প্রথমত এই নামটিকে আমরা একটুখানি আইডেন্টিফাই করার চেষ্টা করি। আসলে এই নাম থেকে আমরা কি বুঝতে পারি? জিওফ্রে চসারের এই মাস্টারপিস দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলস, এটা মূলত হচ্ছে জিওফ্রে চসারের ক্যান্টারবিউরি টেলস নামে যেই লিখনীটি রয়েছে তার একটি প্রোলগ বা মুখবন্ধ। এবং এখানে ক্যান্টারবিউরি হচ্ছে মূলত একটি স্থানের নাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূলত একটি স্থানের নাম। এটি মূলত এমন একটি জায়গা যেখানে একটি শ্রাইন বা মন্দির রয়েছে, এবং যে মন্দিরটি রয়েছে অ্যাসটি থমাস আ ব্যাকেটের মন্দির, এবং এটি একটি পবিত্র স্থান। আর এই ক্যান্টারবিউরি এই জায়গাটিতে যাওয়ার সময় পিলগ্রিমস বা এখানে তীর্থযাত্রীরা যে গল্পগুলো বলে থাকে তাদের টাইম পাসের জন্য, সেই গল্পগুলো নিয়েই মূলত এই দ্য জেনারেল এই এই ক্যান্টারবিউরি টেলসের গল্পটি হয়েছে। এবং এখানে যেই কয়েকজন পিলগ্রিমস ছিলেন তারা প্রত্যেকে দুইটি দুইটি করে মোট 4টি গল্প বলার কথা ছিল। যদিও এই হিসেবে সিকোয়েন্সে যদি দেখি আমরা 4টি করে যদি গল্প বলা হয়ে থাকে প্রত্যেকটি তীর্থযাত্রীর মুখ থেকে, আমরা যদি শুনে থাকি, তাহলে এখানে 120টি গল্প হওয়ার কথা। কিন্তু আসলে জিওফ্রে চসার তার জীবদ্দশায় এটি একটি ইনকমপ্লিট ওয়ার্ক হিসেবে রেখে যান, এবং 120টি গল্প সম্পূর্ণ তিনি বলে যেতে পারেননি। তো জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলসের নামের ডেফিনেশনের পর এখন আসি এর মধ্যে কতটি আসলে লাইন্স ছিল। এটি মূলত একটি গীতি কবিতার আকারে বের হয়েছিল এই স্যাটায়ারটি, এবং এর প্রোলগের মধ্যে লাইন সংখ্যা ছিল 854টি, which is huge. 854 lines are included in the general prologue to the Canterbury Tales. এখানে তীর্থযাত্রীরা মূলত 30 জন ছিলেন। এই নাম্বারটি একটু কনফিউজিং। অনেকের মতে তীর্থযাত্রী মোট ছিলেন 29, অ্যান্ড ইনক্লুডিং চসার হিমসেলফ। এখানে আমরা 30 জন তীর্থযাত্রী ধরতেই পারি, যারা লন্ডন টু ক্যান্টারবিউরির পথে যাচ্ছিলেন। এবং এই ভিজিটটি ছিল মূলত দ্য শ্রাইন অফ টু ভিজিট দ্য শ্রাইন অফ অ্যাস্ট্রি থমাস আ ব্যাকেট, যিনি কিনা একজন মানে ব্রেভেরি পার্সন ছিলেন, এবং তার শ্রাইনটি দেখতে যাওয়াই হচ্ছে তাদের মূলত উদ্দেশ্য। এবং এটা ছিল একটি মূলত রিলিজিয়াস জার্নি। এবং চসারের মাস্টারপিসটি নিয়ে এখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখানে চসার মূলত ছিলেন এটার ন্যারেটর বা প্রোটাগনিস্ট, অ্যান্ড চসার হিমসেলফ অলসো আ পিলগ্রিমস ইন দিস স্টোরি। অ্যান্ড এই স্টোরিটা মূলত কীরকম ছিল আমি আগেই বলেছি, এটি একটি রিলিজিয়াস জার্নি ছিল, তীর্থযাত্রার মাঝপথে এই স্টোরিটা এখন শুরু হয়ে গিয়েছে। ধরো তীর্থযাত্রার মাঝপথে তীর্থযাত্রীগণ একটি সরাইখানায় বিশ্রাম গ্রহণ করে, এবং সরাইখানাটির নাম ছিল ট্যাবার্ড ইন। এবং এই ট্যাবার্ড ইনের একজন হোস্ট ছিলেন, যার নাম ছিল হ্যারি বেলি। HARRY, হ্যারি বেইলি, BAILEY, হ্যারি বেলি। তো
তো হ্যারি বেলি মূলত প্রস্তাব করেছিলেন সবাইকে যে যাওয়ার পথে আমরা দুটি করে গল্প বলবো এবং আসার পথেও দুটি করে গল্প বলবো প্রত্যেকে, এবং একইভাবে আমরা 4টি করে গল্প বলে মানে আসার সময় আমরা নির্ধারণ করব যে কে আসলে সবচেয়ে ভালো গল্পটি বলেছে, এবং যে সবচেয়ে ভালো গল্প বলে থাকবে অর্থাৎ বেস্ট স্টোরি টেলার যে হবে সে একটা মানে মানে উপহার পাবে বা গিফট পাবে। আর সেই গিফটটি হচ্ছে তার যে ট্যাবার্ড ইন, সে ট্যাবার্ড ইনে সে ফ্রি মিল বা বিনামূল্যে খাদ্য গ্রহণ করতে পারবে। তো এখানে হ্যারি বেলি এই প্রস্তাবটা এইভাবে দিয়েছিলেন যে ইচ পিলগ্রিম পিলগ্রিম, এখানে উইলটা নেই, যদিও গ্রামেটিক্যালি হওয়ার কথা, যাই হোক, ইচ পিলগ্রিম টেল 2 স্টোরিজ, এখানে 2 বলতে TWO হবে, 2 স্টোরিজ অন দ্য ওয়ে টু ক্যান্টারবিউরি, অন দ্য ওয়ে টু ক্যান্টারবিউরি, 2 স্টোরিজ অন দ্য ওয়ে ব্যাক, প্ল্যান প্রপোজড বাই হ্যারি বেলি, হোস্ট অফ দ্য ট্যাবার্ড ইন অ্যান্ড আদার্স। আরও কথা আছে এখানে, টেলার অফ দ্য বেস্ট টেল উইল রিওয়ার্ড ইট অ্যাট দ্য এন্ড, এখানে জাজ থাকবে হ্যারি বেলি নিজে, এবং সে এটা বলেছে যে যে সবচেয়ে ভালো স্টোরি বলতে পারবে সে রিওয়ার্ডেড হবে অ্যাট দ্য এন্ড, মানে শেষে সে রিওয়ার্ডেড হবে। মূলত জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলসের মধ্যে আমরা প্রোলগটার মধ্যে কেবলমাত্র এখানে যে ক্যারেক্টার্সগুলো রয়েছে ক্যান্টারবিউরি টেলসের মধ্যে, সেই ক্যারেক্টারগুলোর পরিচয় জানতে পারি, তারা কেমন ছিলেন সেই ব্যাপারটা জানতে পারি। মূলত তাদের স্টোরিগুলো পুরোপুরি এখানে বলা হয়নি প্রোলগের মধ্যে। 854 লাইনের মধ্যে কেবলমাত্র তাদের ডেফিনেশন, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো বলা হয়েছে। এখানে অনেকগুলো মানে ক্যারেক্টার্স রয়েছে, অ্যান্ড সো মেনি ক্যারেক্টার্স আর স্কিপড অলসো হিয়ার। সো মোট 30 ক্যারেক্টার্স, অ্যান্ড 30 ক্যারেক্টার্স বর্ণনা করা খুব কঠিন, এবং সেগুলো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে লাগবেও না। তো যেটা লাগছে সেটাই বলছি। এখানে ইম্পর্ট্যান্ট কিছু ক্যারেক্টার রয়েছে এবং সেগুলোর ডেফিনেশন আমি বলবো। এখানে মূলত 17টি ক্যারেক্টার সম্পর্কে আমি বলবো। প্রথম কথা বলে নেই যে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে তারা কেউ কিন্তু কোনো নামের মধ্য থেকে আসেনি, লাইক নো ওয়ান ইজ কল্ড হেয়ার রহিম অর করিম অর সালাম বরকত, লাইক দ্যাট। অর্থাৎ কারো কোনো নাম ছিল না, বরং পেশা দিয়ে একটা মানুষকে জাজ করা হয়েছে। এখানে বলতে বোঝানো হয়েছে যে মূলত মানে আমার মতে, অ্যাকর্ডিং টু মি, এই দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবিউরি টেলস অথবা ক্যান্টারবিউরি টেলসের মধ্যে জিওফ্রে চসার সমাজের যেই গোত্রগুলো রয়েছে, সমাজের যে ক্লাসগুলো রয়েছে অর কাস্টগুলো রয়েছে, বা সমাজের যেই উঁচু শ্রেণী নিচু শ্রেণীর মানুষগুলো রয়েছে, তাদের মধ্যে যে বিভেদ চিন্তা ভাবনা সকল কিছুকে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সমাজের মধ্যে যে হলনেস রয়েছে, একটা অসারতা রয়েছে, সেটা মানে কর্মের মাঝেই রয়েছে, মানুষের কাজের মাঝেই রয়েছে, সেটা বুঝিয়ে তুলেছেন এই গল্পটির মাধ্যমে। তাই জন্য তিনি কোনো নাম মেনশন করেননি, বরঞ্চ একটা মানুষের পেশাকে মেনশন করেছেন, কাউকে নির্দিষ্টভাবে কটাক্ষ করেনি, বরং সমাজের পেশাজীবী যেই ধরনের পেশায় মানুষ রয়েছে সেই সকল পেশাজীবী মানুষদের কটাক্ষ করে তিনি ক্রিটিসিজম করেছেন। সো দিস ইজ আ পারফেক্ট স্যাটায়ার অন দ্য টাইম। সো এটা শুরু করা যায় ক্যারেক্টার লিস্টটা। এখানে প্রথমে ক্যারেক্টার হিসেবে আছেন দ্য নাইট, যে কিনা একজন যোদ্ধা বা সোলজার, যিনি 15টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যিনি একজন ব্রেভ পার্সন। তিনি এখানে তীর্থযাত্রায় এসেছেন, এবং তার সঙ্গী হিসেবে রয়েছে স্কয়ার তার পুত্র, এবং ইয়োম্যান তার সঙ্গী। এরপরে দ্বিতীয়ত রয়েছে মিলার নামে একটি ক্যারেক্টার এখানে দেখতে পাবো আমরা। দ্য রিব নামে একটা ক্যারেক্টার দেখতে পাবো। দ্য কুক নামে একটি ক্যারেক্টার আমরা দেখতে পাবো। দ্য ম্যান অফ ল নামে আমরা ক্যারেক্টার দেখতে পাবো। এখানে দ্য ম্যান অফ ল হুইচ সিম্বলাইজেস সো মেনি থিংস। দ্য ম্যান অফ ল আসলেই কি লকে মেনটেন করে কিনা সেটাও বোঝার ব্যাপার এখানটাতে। আসলে প্রত্যেকটা ব্যাপারই এখানে আইরনিক্যালি দেখানো হয়েছে, যে যার নাম এর সাথে ল রয়েছে সে কি আসলে ল মানছে নাকি মানছে না, আসলে সে মানছে না। তারপরে দেখা যাচ্ছে দ্য ওয়াইফ অফ বাথের কথা, যে কিনা একজন সুন্দরী মহিলা 5 বারের মতো বিয়ে করেছেন, এবং সে এটা নিয়ে খুবই গর্ববোধ করেন। দ্য ওয়াইফ অফ বাথ খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ইন দ্য স্টোরি। অ্যান্ড সেভেন্থে রয়েছে দ্য ফ্রেয়ার, তারপর রয়েছে দ্য সামোনার, তারপর রয়েছে দ্য ক্লার্ক, তারপরে যে কিনা অক্সফোর্ডের একজন ক্লার্ক। দ্য মার্চেন্ট রয়েছে, যে কিনা টিপিক্যাল একজন বিজনেসম্যান এবং খুবই অহংকারী, দ্যাট মিন্স প্রাউডি একজন পার্সন।
একজন পার্সন, অ্যান্ড দ্য স্কোয়ার রয়েছে, আগে বলা হয়েছে যে কিনা নাইটের পুত্র এবং হুইজ এ লাস্টি পার্সন, হুইজ মানে who has so many lust in his characters, and he's 20 years old only and he is a young man. তারপর ফ্র্যাঙ্কলিন নামে একটি ক্যারেক্টার রয়েছে এখানে। তারপর ইয়োমেন যে কিনা নাইটের সহচর এখানে বলা হচ্ছে, তিনিও রয়েছেন। তারপর হচ্ছে দ্য প্রায়োরেস নামে একজন রয়েছেন যে কিনা ম্যাডাম অ্যাগলেন্টাইন নামেও পরিচিত এখানে, এবং তার রয়েছে তার রয়েছে 4 জন সঙ্গী, যার মধ্যে একজন হচ্ছেন নান, 3 জন হচ্ছেন প্রায়োরেস। তারপর হচ্ছে দ্য সেকেন্ড প্রায়োরেসের কথা বলা হচ্ছে, যে কিনা মূলত দ্য প্রায়োরেসেরই একজন সঙ্গী বা সঙ্গী বা ফ্রেন্ড বা কম্পোনেন্ট। তারপর 16তম যে ক্যারেক্টারটি রয়েছে মঙ্ক, যে কিনা প্রায়োরেসের একজন সঙ্গী। এখানে তিনি একজন মঙ্ক হচ্ছেন একজন অফকোর্স ম্যাসকুলিন জেন্ডার, অ্যান্ড তিনি খুবই সুঠাম দেহের অধিকারী, খুবই অ্যাট্রাকটিভ তার পার্সোনালিটি। তারপরে রয়েছেন 17 নম্বর যে ক্যারেক্টারটি সম্পর্কে বলবো, দ্য ক্লার্ক অফ অক্সফোর্ড। ওই ক্লার্কটাই হচ্ছে, যেটা আগে বলা হচ্ছে সেটাই হচ্ছে ক্লার্ক অফ অক্সফোর্ড, যে কিনা অক্সফোর্ডের একজন মুহুরি বা ক্লার্ক। তো এইগুলো হচ্ছে ক্যারেক্টার লিস্ট, অ্যান্ড দ্য স্টোরি জাস্ট begins on the other section of the Canterbury Tales, and the general prologue to the Canterbury Tales is totally including the characters of the story only, and this is all. That's all. So thanks to all of you.